আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এবারে জানাবো সীমান্তে বাংলাদেশি হত্যার উৎসব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে নির্যাতন, হত্যা এবং আহত করার ধারাবাহিকতা এখন পর্যন্ত পুরোদমে চলছে। অথচ বাংলাদেশ সরকার নতজানু নীতির কারণে সীমান্তে বাংলাদেশি জনগণের জানমালের নিরাপত্তা তোয়াক্কা করে না। জানাবো গণতন্ত্র, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ডান বাম সবাই মিলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এবারে থাকছে যুক্তরাষ্ট্রের নতুন চাপ। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর নতুন করে বিভিন্ন মহলে আলোচনা এবং গুঞ্জন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর নতুন করে চাপ দেবে এমন কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে দেশে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার বিরোধী সব রাজনৈতিক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের নবনির্বাচিত বিজেপি দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালে চড় মেরে গ্রেপ্তার এবং বরখাস্ত হওয়া সেই নারী কনস্টেবলের জন্য 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নেত্রকোনায় জঙ্গি আস্তানার সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। নেত্রকোনায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার বেলা 11টার পর থেকে চারদিকে উঁচু প্রাচীর ঘেরা দ্বিতল বাড়িটির চারপাশে অবস্থান নেয় পুলিশের একাধিক দল। তাদের ধারণা, ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র, বোমা থাকতে পারে। এর মধ্যে কিছু সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাষাপাড়া এলাকায় ওই বাড়ি আটপাড়া উপজেলা নোয়াপাড়া গ্রামের আব্দুল মান্নান নামের এক ব্যক্তির প্রায় 20 বছর আগে নির্মাণ করেন। আব্দুল মান্নান পেশায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি সেখানে একটি কলেজ স্থাপন করতে চান, কিন্তু তার হয়ে ওঠেনি। 2 বছর আগে বাড়িটি তিনি এক ব্যক্তির কাছে ভাড়া দেন। জানা গেছে, ভাড়া দেওয়ার পর থেকে বাড়িটির প্রাচীর সীমানা আরও উঁচু করেন। এরপর নারকেল গাছ, আম গাছ ধরে সীমানা প্রাচীরে প্রায় 20টির মতো সিসিটিভি ক্যামেরা বসানো হয়। বাড়িটির ভেতরে 2টি পুকুর রয়েছে। ওই বাড়িতে স্থানীয় কাউকে ঢুকতে দেওয়া হয় না। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বেলা 1টার দিকে নেত্রকোনার মডেল থানার ওসি আব্দুল কালামের নেতৃত্বে অভিযান চালায় একদল পুলিশ। এ সময় বাড়িটির নিচতলার একটি কক্ষে একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, প্রচুর পরিমাণ খেলনা পিস্তল, 2টি ওয়াকি টকি, একটি হ্যান্ডকাপ, 1 বস্তা জিহাদি বইসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। পুলিশের ধারণা, বাড়িটিতে বোমা জাতীয় বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। সীমান্তে বাংলাদেশি হত্যার উৎসব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন, হত্যা, আহত করার ধারাবাহিকতা এখন পর্যন্ত পুরোদমে চলছে। অথচ বাংলাদেশ সরকার নতজানু নীতির কারণেই সীমান্তে বাংলাদেশি জনগণের জানমালের নিরাপত্তার তোয়াক্কা করে না। শনিবার এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে আলতাফ হোসেন নামের একজন কৃষক সহ 3 জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের আগের দিন অর্থাৎ শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক 3 জন বাংলাদেশিকে গুলি করে আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হল যে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা এবং আহত করার বিষয়ে বাংলাদেশ সরকার নির্বিকার। সে কারণে সীমান্তে বাংলাদেশিদের হত্যার যেন উৎসব শুরু হয়েছে। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নারীদের উপর গুলি চালিয়েছে। মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র অবৈধ ক্ষমতা দখলে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে উজাড় করে দিয়ে দেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই কেবলমাত্র দেশ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে ফারুক। গণতন্ত্র মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ডান বাম সবাই মিলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিএনপি নেতা ফারুক হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাবো, দেশের মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমরা জয়লাভ করব না। ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডান বাম সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়ে আন্দোলন করতে হবে, তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাব। তিনি আরও বলেন, এদেশের স্বাধীনতা অর্জন ছিল দেশের খেটে খাওয়া মানুষের জন্য, অথচ এদেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এদেশে আজ রাজনৈতিক নেতাদের বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে, দেশের আলেম ওলামাদের নির্যাতন করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন চাপ। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর নতুন করে বিভিন্ন মহলে আলোচনা এবং গুঞ্জন চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর নতুন করে চাপ দেবে এমন কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। অনেক বুদ্ধিজীবী যারা ভিসা নীতির প্রশ্নে সরব হয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে তার ফিরিস্তি প্রকাশ করেছিলেন, তারা এখন নতুন করে আবার মুখ খুলছেন। বিভিন্ন বিষয় নিয়ে তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন। সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেকের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, আরও বড় ধরনের আঘাত আসতে পারে বাংলাদেশের উপর, এমন সব বক্তব্য ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং না কিনে ফ্রান্স থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি সরকারকে নতুনভাবে চাপ দিচ্ছে? আর এজন্যই কি আজিজ আহমেদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো? সামনে কি আরও কারো উপরে এ ধরনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারে? কূটনৈতিক দায়িত্বশীল সূত্র বলছে, বিষয়টি তেমন নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কখনই কোনো কঠোর অবস্থানে যাচ্ছে না। কোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনুমান নির্ভর, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নভেম্বর পর্যন্ত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকবে। আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে জটিল এক পরিস্থিতির মধ্য দিয়ে। জো বাইডেন নির্বাচনে জয়ী হতে পারবেন কিনা, ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা ইত্যাদি বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে এখন উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সংকটের মুখে এমন কথা বলা হচ্ছে খুব জোরে সোরে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নির্বাচন থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য ডেমোক্র্যাটরা সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। এই সব কিছু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত নাজুক। তাই বাংলাদেশের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণভাবে ভাবার সময় আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে নেই। তাছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও মার্কিন যুক্তরাষ্ট্র নানামুখী চাপে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য ইস্যু এবং ইসরায়েলের বাড়াবাড়ি সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের দিকে। বিশেষ করে ইউরোপের দেশগুলো নতুন করে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফলে মার্কিন অনুগ্রহপুষ্ট ইসরায়েল বড় ধরনের চাপে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণও ইসরায়েলের উপর আলগা হয়ে পড়েছে। এসব কিছু নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র একটি বৈরী পরিস্থিতি মোকাবেলা করছে। তাছাড়া এ অঞ্চলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে নড়বড়ে হয়ে গেছে। বিশেষ করে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল পুরোপুরিভাবে চীনের অধীনস্থ হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে যেমন মার্কিন আধিপত্য নিঃশেষিত প্রায় ঠিক তেমনি এ অঞ্চলেও একমাত্র বাংলাদেশ এবং ভারত ছাড়া তাদের কোনো বিশ্বস্ত মিত্র নেই। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সাথে বড় ধরনের কোনো জটিলতায় যাবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কয়েকটি বিষয় সামনে এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন কোম্পানিগুলো যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা তাদের মুনাফার টাকা নিয়ে যেতে পারছে না। অর্থনৈতিক সংকটের কারণে তাদের লভ্যাংশের টাকা যুক্তরাষ্ট্র নেওয়ার ব্যাপারে সাময়িক একটা জটিলতা তৈরি হয়েছে। তবে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই জটিলতা কাটানোর জন্য সরকার চেষ্টা করছে। দ্বিতীয়ত, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহের কারণে তারা বাংলাদেশের সঙ্গে এখনই কোনো রকম বিরূপ সম্পর্কে যেতে চায় না। তৃতীয়ত, ডক্টর ইউনূস সুশাসন সংক্রান্ত কিছু ইস্যুতে তারা বাংলাদেশের উপর নজর রাখছে। কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনই নেতিবাচক দিকে যাবে না বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কঙ্গনাকে চড়মারা কনস্টেবলের জন্য লাখ রুপি পুরস্কার ঘোষণা। ভারতের নবনির্বাচিত বিজেপি দলীয় এমপি এবং অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালে চড় মেরে গ্রেপ্তার এবং বরখাস্ত হওয়া সেই নারী কনস্টেবলের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। কুলবিন্দর কৌরের নামের ওই নারীকে 1 লাখ রুপি দিবেন বলে জানিয়েছেন শিবরাজ সিং বাইন্স নামের
মোহালির এক ব্যবসায়ী। পাশাপাশি পাঞ্জাবের সংস্কৃতি এবং মানুষের ভাবাবেগী বাঁচানোর জন্য কুলবিন্দরের প্রশংসাও করেন তিনি। কুলবিন্দরকে কুর্নিশও জানান তিনি। এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কঙ্গনাকে চড় মেরে গ্রেপ্তার এবং বরখাস্ত হওয়া CIS এর নারী কনস্টেবল কুলিন্দর কৌরের পাশে দাঁড়িয়েছে ভারতের কৃষক গ্রুপের অনেকেই। এর মধ্যে অন্যতম শের সিং মহিয়, যিনি নিজে কৃষক আন্দোলনের একজন সংগঠক। তিনি কাপুরথালার কিষাণ মজদুর সংগ্রাম কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এক ভিডিও শেয়ার করে শের সিং বলেছেন, কনস্টেবল কুলবিন্দরের ভাই আমি, তাকে পুরোপুরি সমর্থন করি। আমরা এ বিষয়ে কুলবিন্দরকে সম্পূর্ণ সমর্থন করি। তিনি বলেন, আমি গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি যে চণ্ডীগড় বিমানবন্দরে কিছু ঘটেছে। আমি এখন বুঝতে পারছি যে কঙ্গনার মোবাইল ফোন এবং পার চেক করার সময় এ ঘটনাটি ঘটেছে। কঙ্গনা বলেছিলেন যে নারীরা 100 টাকা লোভে কৃষকদের বিক্ষোভে অংশ নিয়েছেন। তর্ক বিতর্কের পর আমার বোন নিশ্চয়ই আবেগাপ্লুত হয়ে পড়েছেন, যার কারণেই এ ঘটনা ঘটেছে।